1854 সালের 15ই আগস্ট বাংলায় প্রথম পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হয় হাওড়া থেকে হুগলি। এরপর হাওড়া থেকে পান্ডুয়া, আর 1855 সাল থেকে হাওড়া থেকে রানীগঞ্জ নিয়মিতভাবে রেল চলাচল শুরু হয়। প্রথমে মাল পরিবহনের জন্য রেল চলাচল শুরু হলেও অচিরেই তা যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে পরিণত হয়। ক্রমশ বাড়তে থাকে রেলপথ। 1890 সাল থেকে 1947 সাল পর্যন্ত মিটার গেজ এবং ন্যানো গেজ লাইন ছড়িয়ে পড়ে বাংলায়। প্রত্যন্ত গ্রাম জুড়তে থাকে শহরের সাথে। আর এই যুগান্তর ঘটিয়েছিল মার্টিন অ্যান্ড কোং কোম্পানি। আর এই কোম্পানিতেই স্যার টমাস অ্যাকুইনাস মার্টিনের সাথে যৌথ অংশীদারিত্বে কাজ করেছিলেন এক প্রখ্যাত বাঙালি শিল্পপতি। আর আজকের পর্বে রইল সেই প্রখ্যাত বাঙালির কথাই, যার কারিগরি দক্ষতায় সেজে উঠেছিল কলকাতা, যাকে বলা হয় কলকাতার রূপকার। তিনি আর কেউ নন, তিনি হলেন বাঙালির বিশ্বকর্মা স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1854 সালের 23শে জুন ব্রিটিশ ভারতের বসিরহাটের ভ্যাবলা গ্রামে জন্মগ্রহণ করেন রাজেন্দ্রনাথ মুখার্জি। মাত্র 6 বছর বয়সেই তার বাবা মারা যান। এরপর তার মায়ের প্রচেষ্টাতে তিনি এক আত্মীয়ের বাড়িতে পড়াশোনা শুরু করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং শিক্ষার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এবার আসা যাক রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কর্মজীবনের গল্পে। ততদিনে তিনি তার পড়াশোনা শেষ করে তার এক বন্ধুর মেসে গিয়ে উঠেছেন। এই সময় ভারতবর্ষে ব্রিটিশদের রাজত্ব, আর এই সময় আলিপুর চিড়িয়াখানাতে একাধিক স্থাপত্য নির্মাণের কাজ চলছিল। আর এই চিড়িয়াখানাতেই কলকাতা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির সাথে সাক্ষাতের মাধ্যমে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনের মোড় পাল্টে যায়। লেসলি সাহেব স্থাপত্য নির্মাণের একটি কাজ কিছুতেই তার শ্রমিকদের বোঝাতে পারছিলেন না, ক্রমশ বিরক্ত হয়ে উঠছিলেন। আর এই সময়ই রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় এগিয়ে এসেছিলেন, সহজভাবে বুঝিয়ে দিয়েছিলেন শ্রমিকদের। তাতেই কাজ হয়েছিল, সাবাসি পেয়েছিলেন লেসলি সাহেবের। আর এরপরেই লেসলি সাহেবের কাছ থেকে পলতা জল প্রকল্পের দায়িত্ব পেয়েছিলেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর তার জীবনে শুরু হলো নতুন এক অধ্যায়। পলতা জল প্রকল্পে সাফল্য লাভের পরেই একে একে আগ্রা, মিরাট, বারাণসী, নৈনিতাল প্রভৃতি ভারতবর্ষের নানা শহরে তিনি জল প্রকল্পের কাজ করলেন। সারা দেশে ছড়িয়ে পড়ল তার নাম। এইভাবে তিনি যখন একে একে সাফল্য পাচ্ছেন, তখন বহু ইংরেজ সাহেবরা তার সাথে যৌথভাবে ব্যবসা করার জন্য এগিয়ে আসছেন। আর এইভাবেই তিনি শুরু করলেন মার্টিন সাহেবের সাথে রেলের ব্যবসা। শুরু হলো মার্টিন অ্যান্ড কোং কোম্পানি। তবে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সবথেকে বেশি আকর্ষণ ছিল বড় বড় তাক লাগানো ইমারত বানানোর। সুযোগ এসে গেল হঠাৎ করেই। 1906 সাল লর্ড কার্জন কুইন ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে কলকাতার বুকে একটি সৌধ বানাতে চাইলেন। দায়িত্ব দেওয়া হলো ব্রিটিশ স্থপতি উইলিয়াম এমারসনকে। এমারসন চাইলেন নকশা। বড় বড় নামি দামি কোম্পানির পাশাপাশি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও নকশা জমা দিলেন। বিস্মিত হয়ে গেলেন এমারসন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নকশা দেখে। রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাতেই দেওয়া হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির দায়িত্ব। গড়ে উঠল বেলজিয়াম মার্বেলের অপরূপ সৌধ কলকাতার বুকে এই রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাতেই। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বানানোর জন্য তিনি পরবর্তীকালে নাইট উপাধিতেও ভূষিত হন। এরপর একে একে তাঁর পরিকল্পনাতেই গড়ে উঠতে লাগলো টিপু সুলতান মসজিদ, মহীশূর প্যালেস, বেলুড় মঠ, বিধানসভা ভবন, সেন্ট জেভিয়ার্স কলেজ, ইমামবাড়ার মতো বিখ্যাত সব স্থাপত্য। প্রশান্তচন্দ্র মহলানবিশের কথায় বানালেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। স্থাপত্যের পাশাপাশি কারিগরি বিদ্যাতেও ছাপ ফেললেন রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1943 সালে জনসাধারণের জন্য খোলা হলো বিস্ময়কর হাওড়া ব্রিজ, যার বর্তমান নাম রবীন্দ্র সেতু। এশিয়ার প্রথম এত বড় এই ঝুলন্ত সেতুর নকশাও করেছিলেন এই রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় বুঝেছিলেন যে যে কোনো নির্মাণ শিল্পের জন্যই লৌহ ইস্পাতের প্রয়োজনীয়তা প্রচুর। তাই 1918 সালে তার মার্টিন অ্যান্ড কোং কোম্পানির চেষ্টায় গড়ে উঠেছিল ইস্কো, অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টিস্কোর পরে এটিই ছিল ভারতবর্ষের দ্বিতীয় ইস্পাত কারখানা। এরপর বহু বছর ধরেই ভারতবর্ষের ইস্পাত তৈরির প্রধান উৎস ছিল এই দুই কারখানাই। তৎকালীন ভারতবর্ষে গোরা সাহেবদের পিছনে ফেলে বাঙালি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায় যে সাফল্যের সিঁড়িতে চড়েছিলেন তা সত্যিই অবিশ্বাস্য। তাই বাংলার বিশ্বকর্মার প্রতি রইল অগাধ শ্রদ্ধা, প্রণাম। আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে।